দর্শক শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে নিয়মিত আয়োজন। এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা নাহিদ। শুরুতেই আজকের দিনের যেই শিরোনামটা নিয়ে আমরা আলোচনা করব সেটা জানিয়ে দিচ্ছি যে এপ্রিল জুড়েই থাকবে গরমের দাপট। আজকে হিট স্ট্রোকে বিভিন্ন স্থানে 5 জনের মৃত্যু হয়েছে এবং বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে কয়েকটি জেলায়। আজকে আমাদের স্টুডিওতে 3 জন অতিথি আছেন, আমি পরিচয় করিয়ে দিব। প্রথমে আছেন অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন, উপ-উপাচার্য বিইউপি এবং দুর্যোগ বিশেষজ্ঞ। আছেন ডাক্তার রেজওয়ানুল আহসান বিপুল, সহযোগী অধ্যাপক বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট। এবং আরও আছেন মোহাম্মদ শাহ আলম, সাবেক পরিচালক আবহাওয়া অধিদপ্তর এবং সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র। আপনাদের 3 জনকে আমাদের এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এখন যেহেতু আমাদের সবচেয়ে আমি বলবো যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা চলছে সেটা হচ্ছে আমরা জানি যে দেশ জুড়ে তীব্র দাবদাহে মানুষ পুড়ছে, প্রকৃতি পুড়ছে, পুরো প্রাণীকুল নাভিশ্বাস উঠে যাচ্ছে এবং মৃত্যু ঝুঁকি বাড়ছে। আমরা দেখছি হিটস্ট্রোক হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ মানুষজন। 20 এপ্রিল থেকে আসলে হিট ওয়েভটা এবার শুরু হলো, যদিও পুরো এপ্রিল জুড়েই অনেক তাপ প্রবাহ ছিল। হিট ওয়েভটাকে আমরা বলছি যে অতিরিক্ত গরম আবহাওয়া যখন হয় এবং এটার জন্য যে সতর্কতাটা জারি করা হয় আমরা সেটাকেই হিট অ্যালার্ট বলি। এই তাপপ্রবাহ বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটা বললাম যে এপ্রিল জুড়েই থাকবে বলছে এবং বলা হয়েছে যে যদিও এপ্রিলের শেষের দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে, মে মাসে এটা আরও বাড়ার একটা চান্স আছে। তো আমরা একটু জানতে চাচ্ছি স্যার, আপনার কাছে প্রথমে যাব শালম স্যার, যে এই অবস্থা থেকে পরিত্রাণ কি আদৌ নগরবাসীর জন্য সম্ভব কিনা, আর যেহেতু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আমরা বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এমন এক মুহূর্তে আমরা এই কথাগুলি বলতেছি, সে সময় সারা দেশে তাপপ্রবাহ অনেক বেশি। আমরা সাধারণভাবে যে টেম্পারেচারগুলি নিয়ে আমরা কথা বলি সেটা হলো 36 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত, 36 যে ডিগ্রির পরে যে টেম্পারেচারটা হয় সেই টেম্পারেচার থেকে হিট প্রবাহ আরম্ভ হয়। হিট প্রবাহের বহু কারণ আছে। একটা কারণ হলো আমাদের দেশে নিজস্ব কিছু ব্যবস্থা এবং বাইরে থেকে বাতাস আসে। যেমন মনে করেন ওয়েস্ট থেকে যখন বাতাস আসে, ওয়েস্টের বাতাস ওয়েস্টার্লি উইন্ড বলি আমরা সাধারণভাবে এটাকে। ওয়েস্টার্লি উইন্ডটা হচ্ছে এটা অন্য দেশ থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, তার চেয়েও দূর থেকে আসে। সেই বাতাসটা সেই সব জায়গা অনেক মরুভূমি এলাকা থেকেও আসে। এবছর যদিও একটা মরুভূমি এলাকা থেকে বাতাস আসছে নাই এবং মরুভূমিতে টেম্পারেচার অনেক কম, তথাপিও ওই জোন থেকে, ওয়েস্ট জোন থেকে বাতাস আসে। এটা এখানে টেম্পারেচার অনেক বেশি থাকে। তারপরে আমাদের লোকাল টেম্পারেচার যখন বাড়তে থাকে এই কারণে যে সূর্যের অবস্থান কিন্তু এই বরাবরই বাংলাদেশ এবং সাউদার্ন অংশ থেকে, বঙ্গোপসাগর উপকূল থেকে বাংলাদেশের উপরে দিয়ে ওয়েস্টে চলে যাচ্ছে, ইস্টে চলে যাচ্ছে। ইস্টে পাহাড় বলে আমাদের কোনো হয়নি, ওয়েস্টের যত যাচ্ছে, ইন্ডিয়ার দিকে যা যাচ্ছে সব জায়গায় টেম্পারেচার বেশি হচ্ছে। এই টেম্পারেচারের প্রভাবটা বাংলাদেশ পর্যন্ত আবার ওয়েস্টার্লি উইন্ড নিয়ে আসে। ওই দিকে যেহেতু টেম্পারেচার আরও বেশি থাকে এবং ওখানের মাটি শুকনা, আমাদের দেশেও আস্তে আস্তে এপ্রিল মাসে আসলেই মাটি শুকিয়ে যায়। আমরা অতীত থেকেও দেখেছি এপ্রিল মাসে ঘটনাগুলি ঘটে। সাধারণভাবে দেখা যায় যে এপ্রিল মাসের প্রথম দিকেই বিশেষ করে পহেলা বৈশাখ যেটা আমরা বলি, সেই সময় থেকে কালবৈশাখী 2-1টা ঝড় হয়। সেটা এবছর হয়নি, একদিন সামান্য একটু ঝড় হয়েছে। এই ঝড়ো বাতাসের দরকার হবে। কালবৈশাখী ঝড়ো বাতাস যদি না হয় তাহলে এখানে আপনি টেম্পারেচার কমবে না। এই কারণে আপনি তো সূর্য আলো দিচ্ছে, সূর্য মাটিতে আলো দিচ্ছে, সূর্যের আলোতে মাটি গরম হয়ে যাচ্ছে। রাতের বেলা এই মাটি থেকে আবার টেম্পারেচার ছেড়ে দিচ্ছে, রাতের তাপমাত্রাও কমতে পারতেছে না। রাতের তাপমাত্রা আমাদের সাধারণভাবে আমরা দেখি যে আপনার 36 ডিগ্রি টেম্পারেচার থেকে যদি 10 ডিগ্রি নেমে যায় রাতে, তাহলে 26 ডিগ্রি টেম্পারেচার থাকে। 26 হলে আপনি সহনীয় পর্যায়ে আপনি রাত্রে ঘুমাচ্ছেন। কিন্তু আপনি 42 ডিগ্রি যদি 10 ডিগ্রি নামে তাহলে আপনি থাকছেন 32 ডিগ্রিতে, এবং সে 10 ডিগ্রিও নামে না, সে রাতে 35 ডিগ্রি পর্যন্ত নামে বা 34 ডিগ্রি নামে। এটা খুব কঠিন অবস্থা। স্যার, আমরা যদি একটু আগের বছরে বলি, যে আমরা বিগত কয়েক বছরের মধ্যে আমরা বলছিলাম গত বছরের টেম্পারেচার সবচেয়ে বেশি ছিল, এটাই গত বছর, তার থেকেও এবার আরও বেড়েছে। এটা কি তার কি আরো খারাপের দিকে যাচ্ছে দিন না? এইটা আপনাদের যে হিসাবটা, সেই হিসাব করে আমরা বলছি না, আমরা বলছি তাপমাত্রা অতীতেও অনেক দিন বেশি ছিল। যখন তাপমাত্রাটা 2 দিন 3 দিন থাকলে
কোনো অসুবিধা নেই, এই জন্য অনুভূতিও কমে যাবে, মানে 2 দিনের মধ্যে আবার ভালো হয়ে যাচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। কিন্তু আপনি যদি 10 দিন একটানা একই টেম্পারেচারের ভিতরে এবং ক্রমান্বয়ে একটু বাড়তির দিকে যায়, তখন অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে, শুধু মানুষের না, এটা মানে পশু প্রাণী তারপর যে ফসল আদি সব কিছুর প্রভাব বিস্তার করে। কিন্তু এটার থেকে এটা কেন হয়নি সেটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে যে সাউদার্লি উইন্ড হইলে তো না হইলে বৃষ্টি হবে না। সাউদার্লি উইন্ড আসতে পারছে না এই জন্য যে ওয়েস্টার্লি উইন্ড সাউদার্লি উইন্ডকে বাধাপ্রাপ্ত করছে। উপর থেকে আমাদের যে বাতাস আসে সে বাতাসটা আসতেছে ওয়েস্ট থেকে বাতাস আসে, এই দেশের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এখন এটা রিকার্ভ করে যাচ্ছে খুলনা ডিভিশন থেকে, মানে বঙ্গোপসাগরে আসার আগেই সে রিকার্ভ করে উপরের দিক চলে যাচ্ছে। তো বঙ্গোপসাগরতে বাতাস আসতে পারছে না। হ্যাঁ, হবে একটা টাইম হবে যে আপনার ল্যান্ড সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে প্রেশার ফল করতে থাকবে, ফল করার পরে দেখা গেলে একদিনে 3-4 ডিগ্রি প্রেশার ফল করে গেছে। তখন হঠাৎ করে সব দিক থেকে বাতাস আসবে, সেই বাতাসের মধ্যে সাউদার্লি উইন্ড যখন আসবে তখন আমাদের এখানে বৃষ্টি হবে, কারণ হচ্ছে ওখানে ময়েশ্চার ক্যারি করে। সেটা আমাদের রিজার্ভার হচ্ছে বে অফ বেঙ্গল এবং হিট ল্যান্ড হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এই সব জায়গায় তখন কালবৈশাখী হবে। এই কালবৈশাখী যখন হবে তখন টেম্পারেচারটা কমতে পারবে। তো এখন আপনাদের প্রশ্ন সেটা নয়, আপনারা বলতে চাচ্ছেন যে টেম্পারেচারটা এভাবে যদি বাড়ে ভবিষ্যতে আরও বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়বে। আপনি তো ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাবে। আপনি আগে দেখেছেন বৈশাখ মাসে ঝড় হয়, এখন দেখতেছেন বৈশাখের শেষেও ঝড় হচ্ছে না। এটা চেঞ্জ বলাই হচ্ছে, পরিবর্তন হচ্ছে। 6 ঋতুর এখন 4 ঋতু প্রতিটা। জি স্যার, কারণ আমরা দেখলাম যে শীতকালেও বৃষ্টি হলো, শীতকালে এবার গরমে গরম বেশি, শীতকালে শীতের পরিমাণটা বেশি, অন্য প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্য প্রান্তে গ্লোবাল সার্কুলেশনে অন্য প্রান্তে চলে যান, সৌদি আরবে বৃষ্টি হয়েছে আর 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এবং অন্যান্য আরব কান্ট্রিগুলিতে অনেক বৃষ্টি হয়েছে, যেটা সাধারণভাবে সে ঘটে না, সে ঘটনাটাও ঘটেছে সেখানে। তাহলে সেই ঘটনা ঘটার কারণে আর এক এলাকায় ওই উইন্ডটা চলে যেতে পারছে না, সার্কুলেশনটা ওইভাবে হচ্ছে না। এরকমভাবেই আমাদের পৃথিবীতে সব জায়গায়, কোনো জায়গায় ঝড় হচ্ছে, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কোনো জায়গায় দাবানল হচ্ছে, এভাবেই হচ্ছে। এবং আরও কতগুলি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশে কখন হয় টেম্পারেচারটা আমাদের দেশে বাড়ে এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত। তাহলে আমাদের মে মাস এখন হাতে আছে। এই মে মাস যদি কোনো বৃষ্টি না হয় তাহলে মে মাসে আরও টেম্পারেচার বেড়ে যাবে। আর বৃষ্টি হইলেও ধরেন 1 তারিখে হয়তো বৃষ্টি হতে পারে সামান্য, টিপসিডে বড় ধরনের কোনো বৃষ্টি হবে না। না হইলে ওটা আবার কন্টিনিউ করবে, 2 ডিগ্রি টেম্পারেচার ফল করবে, আবার বাড়তে থাকবে, এভাবে চলবে। তারপর ধরেন একটা গ্রাফ চেঞ্জ হলে, আমরা ওয়েভ লেন্থ বলি, একটা বড় বড় লেন্থ আছে। যেমন 95 সালে 14 দিন ওয়েস্টার্ন মানে খুলনা ডিভিশনে টেম্পারেচার 14 দিন একটানা 40 ডিগ্রি উপরে ছিল 95 সালে। 2014 সালে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, এখনও ঘটতেছে। এটা হয়তো 8 দিন 10 দিন তো হয়েই গেছে, আরও হয়তো বাড়তে থাকে এরকম যদি হয়। স্যার, আপনার কাছে আবার আমরা ফিরে আসবো, এই ব্যাপারে আরও জানার অনেক কিছু আছে। মোকাদ্দেম স্যার, আপনার কাছে এবারে একটা প্রশ্ন। আমরা বুঝতে পারছি এটা একটা দুর্যোগ, এবং এই আজকে একটা নিউজে আমরা দেখলাম যে আজকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত একটি স্থায়ী কমিটির 2য় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সুপারিশ করা হয়েছে যে কয়েকটি অর্গানাইজেশনকে একসাথে কাজ করা, যেরকম বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাথে অন্তর্ভুক্ত করার একটা সুপারিশ করা হয়েছে, যাতে একসাথে মিলে এই দুর্যোগটাকে মোকাবেলা করা যায় কম্বাইন্ডলি। অলরেডি কিছু স্টেপস নেওয়া হয়েছে, যেরকম ডিএমপির পক্ষ থেকে, ওয়াসা থেকে স্যালাইন এবং বিশুদ্ধ পানি উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে, রাস্তায় পানি ছেটানো শুরু হয়েছে, স্বেচ্ছাসেবক অনেক অর্গানাইজেশনস আমরা রাস্তাঘাটে দেখছি, তারা স্যালাইন এবং পানি বিতরণ করছে। স্যার, আর কি কি করণীয় আছে এই দুর্যোগ মোকাবেলায়? অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ, আমরা বলি যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু রোল মডেল, বিশ্বে কিন্তু রোল মডেল ইতিমধ্যে আমরা জানি। কিন্তু দুর্যোগের অনেকগুলো ডাইমেনশন আছে এবং অনেক ধরনের দুর্যোগ আছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা সাইক্লোন এবং ফ্লাডের ক্ষেত্রে আমরা সক্ষমতা অর্জন করেছি, রীতিমতোভাবে সক্ষমতা অর্জন করেছি। কিন্তু এই যে ধরুন আপনার দাবদাহ, তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে, তাপমাত্রা বাড়ার পিছনে উনি কারণগুলো বলেছেন চমৎকারভাবে, উনি যেহেতু আবহাওয়াবিদ উনি বলেছেন। তো এখানে আপনি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আমরা বলি, দেখুন এটা নতুন কিছু না।
আমরা 1960 সালে যদি আমরা দেখি তখন 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠেছিল, 1965 সালে 42 ডিগ্রিতে উঠেছিল। আপনার 1972 সালে এটা মানে রাজশাহীতে 18ই মেতে এটা 45 ডিগ্রি সেলসিয়াস 45.1 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। এবং এরপরে আমরা যদি যাই আমরা দেখুন যে 75 সাল এবং তারপরে 95 সাল এবং তারপরে 2001 সাল এবং তার পরবর্তীতে আমরা এখন দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে প্রতি বছরই কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কাজেই নতুন কিছু না, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাপমাত্রা দীর্ঘদিন ধরে অবস্থান করছে, এখানে হচ্ছে আমাদের নাজুকতা হচ্ছে। এবং এই তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাজুকতা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য হচ্ছে না, এখানে কিন্তু মানে প্রকৃতির যতগুলো উপাদান আছে, আমরা যেটাকে বলি পরিবেশে যতগুলো উপাদান আছে, যেমন আমাদের একদিকে আমাদের পানি উষ্ণায়ন প্রক্রিয়াটা হচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের মানে আর্দ্রতা প্রায় 98% আর্দ্রতা বেড়েছে এবং 98% আর্দ্রতা বাড়ার জন্য আমাদের কিন্তু এই নাজুকতা সবচেয়ে বেশি হয়েছে। আসলে মানে হিউমিডিটিটা মানে আমাদের সবচেয়ে বেশি রকম নাজুক করে, কারণ আপনি যখন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হচ্ছে গত কয়েকদিনে এবং 43 ডিগ্রি পর্যন্ত হয়েছিল, 43.4 ডিগ্রি পর্যন্ত হয়েছিল চুয়াডাঙ্গাতে আপনি জানেন, এবং আজকেও কিন্তু 40.4 ডিগ্রি পর্যন্ত, এবং গতকাল ছিল এটা 40.5 ডিগ্রি পর্যন্ত, তার আগে ছিল 42 ডিগ্রি পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এই তাপমাত্রা বাড়ার কারণে যে নাজুকতাগুলো হচ্ছে তার মধ্যে বয়োবৃদ্ধ, শিশু এবং যারা ডিজেবল এবং যারা নারী, তাদের জন্য সবচেয়ে বেশি নাজুকতা আমরা লক্ষ্য করতে পারি। এবং তাদেরকে এখন ঢাকা শহরে আমরা পানি দিচ্ছি, কিন্তু সারা বাংলাদেশে আমরা দেখি যে মানে আমাদের 166 মিলিয়ন জনগোষ্ঠী, এবং সেখানে কিন্তু আমাদের সারা বাংলাদেশের মানুষের নাজুকতা, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যদি ইনফর্মাল সেক্টর দেখেন ঢাকা শহর সহ সারা বাংলাদেশে 50 লক্ষ লোক কিন্তু ইনফর্মাল সেক্টরে কাজ করে, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, নির্মাণ শ্রমিক, তারপরে ক্ষেত মজুর, কৃষি ক্ষেত মজুর, তারপরে শ্রম মানে শিল্প মজুর এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা কাজ করছে, এবং যারা মানে ওপেন ওয়েতে বিভিন্ন রিক্সা, ভ্যান বা এই সমস্ত গাড়িগুলো চালাচ্ছে, বা যে সমস্ত মানে আমরা বলতে পারি যে মানে নিম্নবিত্তের মানুষগুলো যেগুলো ফুটপাতে যারা হকার থেকে শুরু করে শ্রমজীবী, এবং এনারা তো আমরা যেরকম দেখছি যে রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকা, এনারা তো বসেও থাকতে পারবেন না। যে সমস্যা হচ্ছে যে এরা কিন্তু কর্মহীন হয়ে যাচ্ছে, এবং কর্মহীন যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু পরিবার কিন্তু তখন কিন্তু একটা নাজুকতা পড়ে যাচ্ছে। কাজে আমাদের দরকার, যেমন কোভিডের সময় আমরা যেমন একটা জরুরি আপৎকালীন সিচুয়েশনে আমরা এক ধরনের ইনসেন্টিভ দিয়েছিলাম, সেই ধরনের একটা অবস্থা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। কিন্তু কাজে এই কর্মহীন মানুষগুলোর জন্য কিন্তু ইমিডিয়েটলি কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু যেটাকে আমরা বলি সামাজিক নিরাপত্তা বলা হয়, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক কিন্তু একটা বিরাট নেটওয়ার্ক কিন্তু আছে সরকারের, সেটার মাধ্যমে কিন্তু আমাদের ইমিডিয়েট দিতে হবে। আমাদের কাবি আছে, আমাদের ভিজিএ প্রোগ্রাম আছে, কাজে এগুলোকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে অতি দ্রুত, মানে আমরা বলছি। এবং শুধু তাই না, সাধারণ মানুষের জন্য আপনাদের মানে কিছু কিছু ব্যবস্থা নিতে হবে, যেমন সুপেয় পানি সরবরাহ করা। দক্ষিণাঞ্চলে আমরা দেখেছি লবণাক্ত পানি, ইভেন ঢাকার ওয়াসার পানির লবণাক্ত পানি আমরা দেখেছি, গত পরশু দিনে আমরা দেখেছি। তো এই অবস্থা থেকে কিন্তু মানুষকে মানে অন্তত প্রচুর পানি এবং পানির স্তর নেমে যাচ্ছে স্যার, যার কারণে সেচের পানি আসছে না, সুপেয় পানি তো অস্বাভাবিকভাবে। এবং এটা কারণ হচ্ছে আমাদের যেটা ভূগর্ভস্থ পানি আমরা তুলছি এবং সারফেস ওয়াটার আমরা ব্যবহার করতে পারছি। ঢাকার 5টি নদী, সেই 5টি নদীর পানি এতটাই দূষণ অবস্থা হয়েছে যে আমাদের এই দূষণের মাত্রার কারণে এটা মানে মানে শুধুমাত্র খাওয়া তো দূরে থাকুক, মানে কোনো কিছু ক্লিনিং বাথিং থেকে শুরু করে মানে গবাদি পশুর মানে গোসল করানো থেকে কোনো কিছু করা যাচ্ছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একটি প্রতিবেদন দেখে আসবো। বৈশাখের খরতাপে যখন পুড়ছে দেশ, তখন 75 বছর বয়সী আবুল কাশেমের কপালে চিন্তার ভাঁজ। সড়কে কমে গেছে মানুষের চলাচল, ভাটা পড়েছে কাশেমের উপার্জনে। একজন যাত্রীর জন্য দুপুরের তপ্ত রোদে পুড়ে অপেক্ষা তার। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন আবুল কাশেমের মতো খেটে খাওয়া মানুষ। পেট ছাড়াই কেউ তো, পেট না ছাড়ালে কি আর কেউ খাওয়াইবো আমারে? এজন্য বাড়িছি। বাসা থাকার জন্য বলছে, কিন্তু আমাদের পেট তো আর তা মানে না, আমাদেরকে খাইতে হয় ডেইলি। কষ্ট হইলেও যেন বেড়াইতে হয়, একটা দিন বসে থাকলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। এদিকে দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ পুরো মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে রাজশাহী এবং পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর তীব্র তাপ প্রভাব হয়ে যাচ্ছে
এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ যেটা চলছে এটা কিন্তু সামনে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে সিলেট বিভাগ ছাড়া কিন্তু বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। তীব্র গরমে প্রয়োজন ছাড়া যখন ঘর থেকে বের হচ্ছে না মানুষ, তখন বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন নিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। গরমের নিম্ন আয়ের মানুষ যারা, তাদেরকে স্যালাইন আর মিনারেল ওয়াটার দিচ্ছি, পানি। ওদেরকে আবার সতর্ক করতেছি যে রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন কেমিক্যাল দিয়ে শরবত বিক্রি করে, তারা যাতে এই শরবতটা না খায়। সাময়িক এই সংকটে সতর্ক হয়ে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। আমরা এখন আলোচনায় ফিরছি। মোকাদ্দেম স্যার, আপনি অলরেডি বলছিলেন কি ধরনের ইনসেন্টিভ নেওয়া উচিত বা নেওয়া দরকার, এবং আমরা দেখলাম যে শ্রমজীবী মানুষরা তারা যেভাবে সাফার করছে, তারা তো মেইন সাফার, ভালনারেবল গ্রুপের মধ্যে তারাও পড়ে, যারা আমি বলছিলাম মানে এখানে চাইলেও অ্যাভয়েড করতে পারবে না এই ধরনের পরিস্থিতি। ইমিডিয়েটলি যেটা দরকার, যে এটা একটা জরুরি অবস্থা ঘোষণা করার মতো একটা অবস্থা এসছে আমরা মনে করি। আর হিট ওয়েভটা কিন্তু আমরা দেখেছি, কোল্ড ওয়েভ কিন্তু আমরা দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছি অলরেডি। হিট ওয়েভ কিন্তু এখনো কিন্তু আমরা দুর্যোগ হিসেবে ঘোষণা দেইনি, কিন্তু একটা সমন্বয় মানে বিভিন্ন লাইন এজেন্সি এবং আন্তঃমন্ত্রণালয়ের একটা সমন্বয়ের জন্য কিন্তু গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সাহেব নির্দেশ দিয়েছেন, সেটা মানে একসঙ্গে যাতে সবাই মিলে আমরা কাজ করতে পারি। এবং এখানে আরেকটা রিস্ক যেটা হয়েছে, আপনি দেখুন যে এই যত তাপমাত্রা বাড়ছে তত কিন্তু আমাদের এই যে ফায়ার ইনসিডেন্ট সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এই ফায়ার ইনসিডেন্স ইতিমধ্যে কিন্তু অনেকগুলো সংগঠিত হয়েছে, এবং বস্তির মানুষগুলো যখন এই আগুনে ঘরবাড়ি সমস্ত যাচ্ছে তখন তারা বাস্তুহারা হয়ে যাচ্ছে, কাজে তাদেরকে পুনর্বাসনের ব্যাপারটা এসছে। আর আরেকটা বিষয় যে আমাদের তাপমাত্রার সাথে আমাদের অভিযোজন প্রক্রিয়া, এটাকে মনে করি হিট অ্যাডাপ্টেশন বলি, এই হিট অ্যাডাপ্টেশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং এটা মানুষকে কিন্তু শেখাতে হবে। যেমন আমরা প্রচুর ঘাম হচ্ছে, তখন আমি কি করব, এই লবণ পানি এবং প্রচুর পরিমাণ স্যালাইন আমাদেরকে এবং শুধু তাই না, এর পাশাপাশি আমরা যখন দেখি যে অনেক সময় আমরা জানি না যে গরমের সময় আমরা ঠান্ডা পানি খাই, কিন্তু গরমের সময় ঠান্ডা পানি খাওয়া যাবে না, কোন অবস্থায় ঠান্ডা পানি খাওয়া যাবে না, এবং মানুষের শরীরে মানে 2-3 বার করে গোসল করতে হবে। এখন খেটে খাওয়া মানুষের তো সেই পানিগুলোরও মানে সরবরাহ করার মানে যোগান নাই, কাজে আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের কিছু রিজার্ভার যেটাকে বলা হচ্ছে, সেই রিজার্ভার, ওয়াটার রিজার্ভার যেটাকে আমরা বলছি, একদিকে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, অন্যদিকে কিন্তু একই সঙ্গে মানে গবাদি পশু থেকে শুরু করে মানুষের কিন্তু তাদের কিন্তু গোসল করানো থেকে শুরু করে সবকিছু করতে হবে। আর একটা হচ্ছে আমাদের গরমের সময় শিশুদেরকে সতর্ক রাখতে হবে, কারণ তারা কিন্তু ডায়রিয়া, সবচেয়ে বেশি ডায়রিয়া হচ্ছে। আমরা এমনিতে মে মাসে আমরা দেখি যে হসপিটালগুলোতে ঠাঁই থাকে না, কিন্তু এই ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, এবং তাদেরকে সুষম খাবার আর কিছু সহজ প্রাচ্য খাবার যেগুলো আছে আমাদের মানে অত্যন্ত তৈলাক্ত খাবার থেকে এই বিষয়টি আপনার আমি যাব এখন ডাক্তার রেজওয়ানুল। আর ফাইনালি আমি যেটা বলবো যে আমাদের মানে ঢাকা শহরে যেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তাপমাত্রা না, মানে এখানে যে ধরনের বিষাক্ত মানে গ্যাস নির্গমন হচ্ছে, কার্বন মনোক্সাইড থেকে শুরু করে নাইট্রাস অক্সাইড থেকে শুরু করে নাইট্রোজেন অক্সাইড থেকে শুরু করে ওজোন, এবং এগুলোর কারণে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে এয়ারের যে মানে এক ধরনের মানে প্রচন্ড মানে যে পলিউশন, যেটা পলিউশনের সাথে গরম, এই দুটো মিলিয়ে কিন্তু একাকার হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু আমাদের সবচেয়ে নাজুকতা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এতে করে মানুষের কিন্তু মানে অসহনীয় একটা অবস্থা হয়ে গেছে, এবং হিট স্ট্রোক থেকে শুরু করে হৃদরোগ থেকে শুরু করে বহু ধরনের মানে কমিউনিকেবল ও নন কমিউনিকেবল ডিজিজে মানুষ কিন্তু আক্রান্ত হয়ে মারা যেতে বাধ্য হচ্ছে। ডাক্তার রেজওয়ানুল, আপনার কাছে আসবো। স্যারও যেরকম বলছিলেন, আপনার কাছে এই প্রশ্নটা আমারও ছিল যে আমরা এই রকম গরমে সবচেয়ে ভালনারেবল যে গ্রুপটা আমরা বলি, তাদের মধ্যে তো শিশুরা অবশ্যই আছে, তাছাড়াও আছে বয়স্ক ব্যক্তি যারা চিকিৎসাধীন আছেন, অতিরিক্ত ওজনের মানুষজন, এবং যারা প্রেগন্যান্ট উইমেন, শ্রমজীবী মানুষ তো আছেই। আমরা যদি এই শিশুদের কথা একটু জানতে চাই, আমরা কয়েকটা রিপোর্ট দেখছিলাম যে শিশু হাসপাতালগুলো একেবারে মানে ধারণ ক্ষমতার থেকে 3-4 গুণ বেশি শিশু ভর্তি হচ্ছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। তো এই সময়টায় শিশুদের জন্য কি ধরনের সাবধানতা বাবা মারা নিতে পারেন, এবং কি ধরনের অসুখ সহ শিশুরা আসলে ভর্তি হচ্ছে? ধন্যবাদ। সাম্প্রতিক সময়ের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আসলে এই যে আমরা এতক্ষণ খুব মানে গুরুত্বপূর্ণ কিছু এনভায়রনমেন্টের কথা শুনলাম স্যারদের কাছ থেকে, যেটা হচ্ছে
মানে তাপমাত্রার পরিবর্তনটা কি হচ্ছে। এখন আমাদের বিশেষ করে ভালনারেবল গ্রুপগুলো আমাদেরকে দেখতে হবে, যেগুলো একটু আগে আলোচনা করে যাচ্ছে। একটু আমি এখানে একটু আবারও সাথে অ্যাড করতে চাই, যারা এমআই এর পেশেন্ট আছে, মানে কার্ডিয়াকের যারা পেশেন্ট আছে, ডায়াবেটিক যারা হাইপারটেনসিভ পেশেন্ট আছে, তারাও কিন্তু একটু ঝুঁকির মুখে আছে। সো আমি যেহেতু শিশু বিশেষজ্ঞ, এক্ষেত্রে আমাদের এখন ফেস করতে হচ্ছে, আমরা একটা ক্ষেত্রে আমি একটু শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ দিব যে এই পর্যায়ে এই একটা আমাদের অস্বাভাবিক পরিস্থিতিতে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে এবং সেটি জানেন। এবং আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিব যে শুধু রোগী ভর্তির ব্যাপারে যেগুলো সিরিয়াস রোগী সেগুলো ছাড়া, মানে যেগুলো আমরা ডিলে করে রোগী ভর্তি দেই, সেগুলো যাতে পরে আমরা ধরেন অপারেশন নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই দুইটা মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিব এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায়। এখন আমাদের আসলে আমাদের হাসপাতালের প্রেক্ষিতে বলি এবং বিভিন্ন শিশু হাসপাতালের প্রেক্ষিতে বলি, আমরা আগে যেভাবে পেশেন্ট দেখতাম এখন কিন্তু আসলে 3-4 গুণ বেড়ে গেছে। বিশেষ করে একটু আগে ডায়রিয়ার কথা বলা হয়েছে এবং ডিহাইড্রেশন, যেটা হচ্ছে মানে পানি শূন্যতা, অতিরিক্ত তাপে গরম থেকে ভ্যাপার আকারে কিন্তু পানি বের হয়ে যায়। এই ডিহাইড্রেশন হয়ে বাচ্চা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে অনেক সময়। তাছাড়াও আপনার ওই ঠান্ডা কাশি থেকে জ্বর তো আছে, ফুড পয়জনিং ও হতে পারে, বিকজ এই খাওয়াগুলো যে বাচ্চাদের খাওয়াগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেড়ে গেছে। আমরা একটু আগে প্রতিবেদনে দেখলাম যে বাইরে জুস টুস খাচ্ছে, তাই না? তো এই খোলামেলা খাবারগুলো খাওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু পানিবাহিত রোগগুলোতে ঝুঁকির মুখে পড়ছি এবং বাচ্চাগুলো আসছে এরকমই যে ডায়রিয়া, ডিসেন্ট্রি, তারপর হচ্ছে টাইফয়েড জ্বর নিয়ে আসছে, হেপাটাইটিস এ বা জন্ডিস যেগুলো বলি, এগুলো সবই কিন্তু পানিবাহিত রোগ। তো এই গরমকালের সিজনটাকে আমাদেরকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। এবং আমরা এক্ষেত্রে শিশুদের আমরা এখন যে ইয়েটা পাচ্ছি যে নিউমোনিয়ার সংখ্যা, এগুলো হচ্ছে ঠান্ডা কাশি এবং জ্বরের প্রকোপটা এত তীব্র থাকে 103-4, যা অভিভাবকরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তো আমরা সবসময় যেহেতু এখন স্কুলও বন্ধ এবং বাচ্চাদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনারা একটু বাসায় স্টে করেন, মানে বাসায় যতটুকু সম্ভব রাখা, বাইরে ঘোরাফেরা, পার্কে টার্কে, খোলা মাঠে, যাতে বাচ্চারা এবং বয়স্ক যারা আছেন তারা যাতে না যায়। বের হতে হলে যাতে, এবং যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ, আমরা একটু আগে দেখলাম কিন্তু প্রতিবেদনে যে প্রচণ্ড তাপ, আমরা বিশুদ্ধ পানি, আমরা যদি এই যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যে পানিগুলো বিলি করছে, যদি আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির প্লেসগুলো যদি বসাতে পারি তাহলে কিন্তু অনেকটা উপকার হয়। যেমন আমার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশুদ্ধ পানির ট্যাঙ্ক আমরা অনেক দেখেছি যেগুলো বিশুদ্ধ পানির সাপ্লাই হচ্ছে। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই এখানে, যে রোগীর ভর্তির ব্যাপারগুলো এবং রোগীর চাপের ব্যাপারগুলো, যেটা হচ্ছে যে আমরা এখন ক্রিটিক্যাল ফেজটা মোকাবেলা করার জন্য আমাদের হাসপাতাল বা বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সেভাবে প্রস্তুত আছে এবং আমরা ওই ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো আউটডোরে দেখছি, কিন্তু যেগুলো খুব ডিহাইড্রেশন বা ডায়রিয়া হয়ে যাচ্ছে তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি, বা নিউমোনিয়া নিয়ে, সিভিয়ার নিউমোনিয়া নিয়ে আসছে তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি। এবং খুব ক্রিটিক্যাল রোগী ছাড়া আমরা যেহেতু একটা নির্দেশনা হয়তো পাবো, ক্রিটিক্যাল রোগী ছাড়া আমরা উপদেশগুলো একটু বিশেষ করে বাবা মাকে দেই, যাতে বাসায় থেকে তারা কিছুটা সিচুয়েশন মোকাবেলা করতে পারে। অনেকে দেখা যায় কি এসি মানে বন্ধ করে রাখে, এসি চালায় মানে ঠান্ডা লাগার ভয়ে এসি বন্ধ করে থাকে। যাদের এয়ার কন্ডিশন আছে অবশ্যই 26 থেকে 28 চালাবেন, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিবেন, গরমে সুতির কাপড়গুলো ইউজ করবেন, প্রচুর পরিমাণে লিকুইড খাবার খাওয়াবেন আপনি বাচ্চাকে। তারপর হচ্ছে যখনই মানে আমাদের খেয়াল রাখতে হবে দিনের বেলাটা, বিশেষ করে সন্ধ্যার পরে তো তাপমাত্রা একটু কমে যায়, দিনের বেলাটা যাতে ইউরিন বা প্রস্রাবটা যাতে ঠিক মতো হয় বাচ্চাদের, সেটাও খেয়াল রাখতে হবে। এক্স্যাক্টলি। এবং পুষ্টিকর খাবারটা সহজপাচ্য খাবারের কথা আমরা বলেছিলাম, যেটা হচ্ছে খুব ইজিলি ডাইজেস্টেবল, সেই খাবারটা আমরা যাতে তালিকা যদি রাখি তাহলে কিন্তু আমরা এই দুর্যোগটা সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আসলে মোকাবিলা করতে পারব। স্যার, শাহ আলম স্যার, আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা এই যে হিট অ্যালার্ট চলছে এবং আপনি বলছিলেন যে গরমটা বাড়ছে, আরও বাড়তে পারে, এটার কি কোনো ওয়ে আছে? বিকজ আমরা কারণগুলো অবশ্য জানি, এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আমরা যদি বলি, আরেকটা আমরা বলছি যে একটা অনেক বড় একটা রিজন যে সিটিগুলা অনেক বেশি এফেক্টেড হয় হিটে কম্পেয়ার টু আদার সিটিজ, মানে মেট্রোপলিটন সিটিসগুলা, কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। আর বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাটাকে বলা হয় ধ্বংসাত্মক নগরায়ন হয়েছে, এটা বলা হয় কি রিসার্চ থেকে জানাই কথাটা। তো এই যে সিচুয়েশনটা এই মুহূর্তে কোনোভাবে কি আমরা এই টেম্পারেচারটা কমানোর কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে? না, অ্যাকচুয়ালি নেচারের সাথে আমরা ফাইট করতে পারবো না। কমানোর যে উপায়গুলি আছে সেগুলোই হচ্ছে আপনি মানে নগরায়নকে একটু সুন্দর করতে হবে, জলাশয়গুলি রাখতে হবে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার কম ইউজ করতে হবে, ইরিগেশন সিস্টেমে রিভার ওয়াটার ইউজ করার চেষ্টা করতে হবে। এগুলোই করলে কিছুটা কমবে।
তো বড় ধরনের কিছু কমবে না এই জন্য, কেন আমরা উন্নয়নশীল একটা দেশ, আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন হচ্ছে, খাদ্যের পরিমাণ বাড়াতে হবে, আমাদের বাড়িঘরও বাড়াতে হবে, আমরা আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করে সারা পৃথিবীতেই মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে নগরায়ণ হবে। সারা পৃথিবীতেই যেসব দেশ উন্নতি করতে চাচ্ছে সবাই নতুন নতুন স্থাপনা তৈরি করছে, বিপ্লব করছে, শিল্প বিপ্লব করে, কেউ এখন নগরায়ণ বিপ্লব করে, কেউ অসহায় করে তুলছে মানুষকে, বোমা মেরে তুলছে, যেমন কোরিয়া টোরিয়া ইত্যাদিতে খালি সাগরে বোমা পড়ে। কিন্তু স্যার আমাদের বলা হচ্ছে অপরিকল্পিত নগর, মানে আনপ্ল্যান্ড আমরা বলছি কেন? কারণ কি আমাদের গ্রিনারির পরিমাণ দিনকে দিন কমে যাচ্ছে। আনপ্ল্যান্ড হচ্ছে আমাদের যে ওয়েতে আমাদের শহর তৈরি করা উচিত ছিল, ধরুন রাস্তা ঠিক মতন যেতে হবে, সেখানে গাছগাছরা থাকতে হবে। আমাদের 7% হিসাব দিচ্ছে, আদৌ 7% গাছও আছে কিনা সন্দেহ। তো এখানে যদি আপনার 15% গাছের দরকার হবে, তো 15% গাছ থাকলে কিছু উপকার তো হবেই। এই ক্ষেত্রে এটা পরিবর্তন হবে। আর একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, কোনো বছর প্রতি বছরই এটা ঘটে না, কোনো বছর একটা না 10-15 দিন একটা ওয়েভ লেন্থ থাকে। সেই সময় আমাদের অসহনীয় অবস্থা হয়, যেটা আমরা বললাম 23 সালে হয়েছে, 14 সালে হয়েছে, 95 সালে হয়েছে, এরকম বড়ই হয়। আবার কোনো বছর দেখবেন, আপনারা হয়তো মনে রাখতে পারছেন কিনা জানি, 79 সালে একটানা 1 মাস বৃষ্টি হয় না বর্ষাকালে। এটা একটা বড় ধরনের ঘটনা। তো এটা হচ্ছে সিস্টেম, গ্লোবাল যে এটা হয়, সার্কুলেশনটা হয়, সেই সার্কুলেশনে কিছুটা আমার যদি মনে করেন 1 ডিগ্রি নিচে নেমে যদি সার্কুলেশন হয়, তাহলে আমার সাগরে চলে যাবে, আর 1 ডিগ্রি উপর হলে আমরা ল্যান্ডে পাবো। তো এটা যে কোনো কারণে, অসংখ্য কারণ আছে, পৃথিবী চলতেছে, অসংখ্য কারণ আছে। সূর্য তো সবাইকেই আলো দিচ্ছে এবং সূর্য সবাইকে পুড়ে মারতেছে, সূর্য সবাইকে বৃষ্টি দিচ্ছে, সূর্যের সব ক্ষমতা তার, হ্যাঁ, সে করতেছে। কিন্তু তাকে সে যেভাবে গ্লোবালি উইন্ড প্যাটার্ন তৈরি করে, সেই প্যাটার্নদের সাথে আমাদের চলতে হবে। তা আমরা সেই সব ক্ষেত্রে, আমি মেট্রোলজিক্যাল কথা বললে তার হবে না, সেই সব ক্ষেত্রে সব কিছু আমরা তৈরি করতে পারবো না। আমরা পরিবর্তন করার জন্য নিজস্ব যে ওয়ে আছে, যে গাছগাছরা লাগাতে হবে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা বললাম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যাতে কম ইউজ করা হয়, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করবে কিন্তু কম ইউজ করতে হবে, যতটা কমাইয়ে পারে, এবং জনগণকে সেইভাবে ইনফরমেশন দিতে হবে, তাদেরকে কিভাবে থাকতে এই সময়টা সচেতনতা বাড়ানো এবং কি ধরনের করা উচিত সেগুলোই বলা হচ্ছে। যতটা মানুষ মানে, সব তো আর মানুষ মানতে পারবে না। তার নিজস্ব একজন তো বললো, দেখলেনি যে আমি খাবো কি, হ্যাঁ, আমার বাসায় থাকলে আমার খাওয়া হবে কি করে, এটা ঠিক। যার যেরকম অবস্থা সেখানেই সে যতটুকু পারে, দরকার বোধে তারা 5টা থেকে, যেমন কৃষকেরা কাজ করবে 5টা থেকে 10টা পর্যন্ত কাজ করবে, এই সময় তো টেম্পারেচার কম থাকে, বিকাল শিফটে গিয়ে কিছুক্ষণ কাজ করবে, রৌদ্রের সময়টা এড়াইয়ে চলবে। যেমন আরব দেশগুলি আগে রৌদ্রের সময় 11টা পর্যন্ত সব বন্ধ ছিল, এখন ধরেন তাদের টেম্পারেচার কমে যাচ্ছে, সেটা যে অনেকগুলি কারণে। সেখানে অনেক গাছগাছরা, মরুভূমিতে অনেক গাছ হয়েছে, যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন যে সেজন্য সেখানে বৃষ্টিপাত হচ্ছে, তাদের ওয়েদার সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এখন ওই চেঞ্জটা আমাদের উল্টো হয়েছে, তাদের হয়েছে উপকারী, আমাদের হয়েছে অপকারী। আমি আসলে ওই যে আমাদের যে গাছ লাগার ব্যাপারে উৎসাহের ব্যাপারটা আমি শুনতে চাচ্ছিলাম স্যারদের কাছে, যে আমরা কিন্তু অনেক আগে থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে উৎসাহ করার ব্যাপারটা। আমরা যেখানে ধরেন যে কেউ আসলে, মানে আমাদের পক্ষে তো সম্ভব না, আমরা তো সবসময় ব্যস্ত থাকি আমাদের প্রফেশনে, বাট কেউ আসলে আমরা বলি যে তোমরা স্কুল কলেজের বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা আছে, তা আমার কাছে যখনই বাচ্চারা আসে বা শিশুরা আছে, আমি ওই গাছের ব্যাপারটাই সবচেয়ে বেশি আলোকপাত করি, অন্তত প্রত্যেকজনে একটা করে। এটা যদি 12 বছর পরে গাছটাকে দেখা হয়, তাহলে কিন্তু নিজের কাছেও একটা ভালো লাগবে। আরেকটা ব্যাপার, আন্ডারগ্রাউন্ড যে ওয়াটারের ব্যাপার, আসলে আমাদের স্যানিটেশনটাও ওইভাবে করতে হবে আমার ভাষ্য মতে। তারপর আমাদের এটা কিন্তু এই প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একার জন্য একা মোকাবেলা করা সম্মিলিতভাবে, এটা হচ্ছে সম্মিলিতভাবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মোকাদ্দেম স্যার, আপনার কাছে আসবো। আপনি তখন বলছিলেন, আমরা কথা হচ্ছিল যখন প্রোগ্রামটার আগে, যে আমরা নগর দুর্যোগ পার করছি, এখন অনেকগুলো দুর্যোগ আছে এবং আমরা জানি যে আমাদের কি করণীয় লং টার্ম,
যেরকম গ্রিনারি বাড়ানো, আমরা বলছিলাম যে শহরের জনসংখ্যা এবং এই শহরগুলোতে টেম্পারেচার বাড়ার আরেকটা কারণ হচ্ছে জনসংখ্যার অতিরিক্ত বিস্ফোরণ, যেটাকে আমরা বলি, যে সবাই এইদিকে চলে আসার চেষ্টা করে। তো এইদিকে এই শহরগুলোর সুবিধাগুলো যদি একটু ছড়িয়ে দেওয়া যায়, যদিও যাচ্ছে আস্তে আস্তে আমরা অন্য শহরগুলোতে পাচ্ছি, এটাকে আরও ছড়িয়ে দেওয়া যাতে জনসংখ্যাকে একটু স্প্রেড করা যায়, বনায়ন বাড়ানো, কংক্রিটের পরিমাণ কমানো। কারণ একটা নিউজে এসেছে একটা এরকম লাইন যে গাছ লাগাবো কোথায়, কংক্রিট তো গিলে খেয়েছে ঢাকার সবুজ। স্যার আপনার মন্তব্য জানতে। ধন্যবাদ। নগর দুর্যোগের মধ্যে দেখুন, আমাদের ঢাকা যদি আমরা মেগা সিটি বলি, ওয়ার্ল্ডের মধ্যে মানে 12টা মেগা সিটির মধ্যে আমরা দেখি যে ঢাকার অবস্থা খুবই নাজুক। এবং দুটো ইন্ডেক্স আমি বলবো, একটা হচ্ছে পলিউশন ইন্ডেক্সে ঢাকা মানে কখনো 1 নম্বর, কখনো 2 নম্বর, কখনো 3 নম্বর গ্লোবাল ইন্ডেক্সে। আর একটা হচ্ছে নন লিভেবল যে সিটি ইন্ডেক্স, যেটা বসবাসের অযোগ্য নগর, সেটা ঢাকা কিন্তু বরাবরই 1 নম্বরে চলে এসেছে। তো এই যদি আমাদের বাস্তবতা হয়, বিশ্ব ব্যবস্থার আলোকে যদি আমরা বলি, তাহলে সেই নগরে আমাদের কি করণীয়? আমরা ইতিমধ্যে বলেছিলাম আমি যে দেখুন যে নগরে যেটা আমরা বলি যে আরবান হিটল্যান্ড হিসেবে তৈরি হয়েছে, এটা এখন হিটল্যান্ড হিসেবে কেন তৈরি হলো? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে তাপগুলোকে আমরা ধরে রাখছি। ধরে রাখার পিছনে অন্যতম 3টা মানে কারণ, যেটা তার মধ্যে একটা হচ্ছে আমাদের খোলা জায়গা নেই, স্পেস নেই, এবং স্পেস আমাদের কমতে কমতে ধরুন 15 বছর আগে ছিল আমাদের 52 স্কয়ার কিলোমিটার। এখন মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর টোটাল ঢাকা শহরে টোটাল ওপেন স্পেস মাত্র 52 স্কয়ার কিলোমিটার ছিল। এখন এটা কমতে কমতে এটা চলে এসেছে প্রায় আমাদের বোধহয় 22 কিলোমিটার মতো চলে এসেছে। তো এখন এই যে অবস্থা, আমাদের পার্কগুলোকে দখল করা, আমাদের মানে যে সমস্ত ওপেন স্পেসগুলো ছিল সেই জায়গাগুলোতে আমরা বিভিন্নভাবে স্থাপনা তৈরি করেছি। ঢাকা শহরে তোমার খালগুলোর কথাই যদি আমরা বলি, সেই খালগুলো কিভাবে দখল হয়ে গেছে এবং ভরাট হয়ে গেছে আপনি দেখেছেন। কাজে এই যে জলাভূমি যেটা আমরা বলছি, আপনি বলছেন 4 লক্ষ টন প্লাস্টিক তৈরি হচ্ছে, যার কারণে ড্রেনেজগুলো আমরা এখানে সবচেয়ে দেখছি প্রতি বছরে আমরা যদি বলি 8 লক্ষ টন প্লাস্টিকের বর্জ্যই শুদ্ধ তৈরি হচ্ছে। প্লাস্টিক শুদ্ধ হয় না, 8 লক্ষ টন মানে শুধুমাত্র প্লাস্টিক বর্জ্য আসছে। এবং এর মধ্যে ঢাকাতেই কিন্তু আমার 700 টন কিন্তু হচ্ছে, এবং প্রতিদিন 380 টন হচ্ছে পুরো বাংলাদেশে তৈরি হচ্ছে। তো এখন এই যদি অবস্থা হয়, এবং এখানে এই প্লাস্টিকের বর্জ্য ব্যবস্থাপনার জন্য 28,000 কোটি টাকা বছরে আমাদেরকে দিতে হচ্ছে। তার মানে এখানে অর্থনীতির উপর, জিডিপির উপর, আমাদের প্রবৃদ্ধির উপর কতটা নেতিবাচক প্রভাব পড়ছে। কাজে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হতে পারে। এবং এই প্লাস্টিকগুলো কি করছে? 3 ধরনের প্লাস্টিকের কথা আমরা বলি, ন্যানো প্লাস্টিক, মাইক্রো প্লাস্টিক এবং মেগা প্লাস্টিক। এই 3টা বড় বড় প্লাস্টিক, যেটা এই প্লাস্টিকের মানে উৎস যেগুলো, সেগুলো হচ্ছে মানে কঠিন বর্জ্য, তারপরে হসপিটাল বর্জ্য, তারপরে গৃহস্থালী বর্জ্য, এবং আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যেগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ওয়েস্টেজগুলো আসছে, সেগুলো হচ্ছে। এখন সেখান থেকে কি হচ্ছে? সেখান থেকে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার, যে সিনথেটিক ফাইবারগুলো আমরা ব্যবহার করছি, নাইলন থেকে শুরু করে, পলিস্টার থেকে শুরু করে, অ্যাক্রিল থেকে শুরু করে, এগুলো সবগুলোরই ডাস্ট হিসেবে প্লাস্টিকটা ডাস্টে রূপান্তর হচ্ছে। এবং সেটা যখন এই লক্ষ লক্ষ ওয়ার্কার, আমাদের 4.2 মিলিয়ন ওয়ার্কার কিন্তু কাজ করে গার্মেন্টসে, তার মধ্যে 65% কিন্তু মহিলা, এবং তাদের কি মানে শারীরিক অবস্থায় হেলথ হ্যাজার্ড, অ্যাকিউট হেলথ হ্যাজার্ড হচ্ছে তাদের। মানে আপনার স্টোমাক যেটা মানে লিভার থেকে শুরু করে আপনার ইভেন আমরা বলছি যে প্রজনন ব্যবস্থাপনা যেটা আছে আমাদের, রিপ্রোডাক্টিভ হেলথ যেটা, সেটার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, মারাত্মক প্রভাব পড়ছে। হার্ট ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, ওভার অ্যাংজাইটি, স্ট্রেস এবং এই ধরনের পলিউশনের কারণে। তবে একটা সুখবর যেটা আমরা দেখতে পাচ্ছি, সরকারের একটা ব্যবস্থাপনা নিয়েছে ইতিমধ্যে, মুজিব ক্লাইমেট প্রসপারিটি যে প্ল্যানটা 2021 থেকে 2042 সাল পর্যন্ত, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্বন নিঃসরণকে জিরো করার জন্য ইন্ডাস্ট্রিগুলোতে ফসিল ফুয়েল ব্যবহারের বিকল্প হিসেবে আমাদের সোলার প্যানেল বা আমরা যেটাকে রিনিউয়েবল এনার্জি যেটা বলছি আমরা, সেটাকে আমরা ব্যবহারের দিকে আমরা যাচ্ছি, এবং এটা একটা ট্রান্সফরমেশন হচ্ছে। এবং বাংলাদেশে প্রায় 200 ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবং স্যার এই যে মেট্রো রেলের মতো যে বিদ্যুৎ চালিত যে গণপরিবহন, এটার পরিমাণও তো বাড়াতে বাড়াতে হবে। আমাদের যে ইন্টিগ্রেটেড যে ট্রান্সপোর্ট সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে কিন্তু মহা কর্ম পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু ফেজ ওয়াইজ সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা পরিকল্পনা কিন্তু রয়ে গেছে। তারপরে আমরা যেটা বলবো যে আমাদের ড্রেনগুলো,
মানে আমাদের এখানে যেটা আমরা দেখি যে ড্রেনেজ কনজেশনের কারণে এখানে মানে নগর বন্যা হচ্ছে। চিটাগাং এবং ঢাকা শহরে প্রতি বছরই আমরা দেখি কোমর পানি থেকে শুরু করে মানে কি নাজুক অবস্থা, এবং সেখানে সোয়ারেজ লাইন থেকে শুরু করে সমস্ত কিছু একাকার হয়ে যাচ্ছে, এবং তখন আমাদের এক ধরনের নাজুকতা তৈরি হচ্ছে, এখানে বহু ধরনের রোগ স্প্রেড করছে। আর বর্জ্য ব্যবস্থাপনা আমাদের সবচেয়ে নাজুক অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে খোলা জায়গাতে আমরা ডাম্পিং প্লেস হিসাবে, এবং সেখান থেকে কত ধরনের যারা শর্ট করছে মানে বিভিন্ন ধরনের মানে মহিলা এবং শিশুরা যে এগুলোকে আবার সেগুলোকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন প্লাস্টিক সেগ্রিগেট করছে, আলাদা করছে, এবং তাদের হাতে কোনো অ্যাপ্রন নাই, তাদের কোনো প্রোটেক্টিভ মেজার্স নেই, এবং সেখানে কিন্তু তাদের সাংঘাতিক রকম নাজুকতা হচ্ছে। কাজে সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাই যে এখানে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে আমাদের এক ধরনের দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে পরিকল্পিত নগরায়ন, মানে এবং এটা বিকেন্দ্রীকরণ ছাড়া কোনো উপায় নেই। নগরকে অবশ্যই আপনাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। সারা বিশ্বে যদি আমরা দেখি পেরি আরবান এবং সাব আরবান এবং মানে খোদ এরিয়া যদি আমরা দেখি, মানে ক্যাপিটাল সিটি মানে কোথাও কোথাও গ্রাম, যেমন অস্ট্রেলিয়ার ক্যানবেরা একটা গ্রাম, এরকম সারা বিশ্বেই কিন্তু এরকম নজির আছে কিন্তু আমরা দেখতে পেয়েছি। যে কিন্তু আমরা আমাদের হয় রাজধানী সরাতে হবে অথবা এটাকে ডিসেন্ট্রালাইজড করে আমাদের কিন্তু জনসংখ্যাকে আমাদেরকে ডিসপার্স করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এই মানে ধারণ ক্ষমতার ক্যাপাসিটি বাইরে চলে গেছে। আমরা অতি ঘনত্বের কারণে আমাদের দেখা যাচ্ছে এখানে মানে ইউটিলিটি সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছুই এক ধরনের মানে যেটা অপ্রতুল, এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া মানুষগুলো ইসলামে যারা বসবাস করছে তাদের কি অবস্থা, এই গরমের মধ্যে তাদের কি অবস্থা, এবং সারা বছরই তাদের কি অবস্থা হচ্ছে। জি স্যার, আমি আপনার কাছে একটু যাব যে আমরা এমনি ওভারঅল জানতে চাচ্ছি যে আর কি কি সচেতনতা আপনি সাজেস্ট করেন সবাইকে, শুধু শিশু না। এখানে আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চাই যে আমাদের যে প্লাস্টিক বর্জ্যের কথা বলেছে, যে হসপিটাল ওয়াস্ট যেগুলো আছে এটি কিন্তু ম্যানেজমেন্টের আলাদা একটা ডিপার্টমেন্টই আছে, এবং হসপিটাল ওয়াস্ট সেভাবে আমরা ম্যানেজ করি। আর যেটা হচ্ছে প্লাস্টিক যে বর্জ্যগুলো আছে সেটা কিন্তু একটা প্রসেস আছে আসলে রিসাইক্লিং, যেটা আপনারা জানেন। এই রিসাইক্লিংটা এস্টাবলিশ করতে পারলে আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এখানে অনেকটা আমরা বেনিফিটেড হতে পারবো, এবং এটা যদি স্ট্রংলি মনিটর করা হয়। আর সচেতনতার ব্যাপারে আমরা বলবো কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের ব্যাপারে, যেহেতু আমি শিশু বিশেষজ্ঞ, বাচ্চাদের ব্যাপারে বলবো যে যারা বুকের দুধ খাচ্ছে তাদেরকে গরমের সময় ঘন ঘন 1 ঘন্টা পর পর যতক্ষণই খেতে চায় টানা বুকের দুধের উপর রাখবে 6 মাস পর্যন্ত। আর 6 মাসের পর থেকে যারা বাড়তি খাবার খাচ্ছে ওই সহজ পাচ্য খাবারটা খাদ্য তালিকায় ইনক্লুড করবে। তারপর ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্লুইড জাতীয় খাবারটা এনশিওর করবে। তারপর হচ্ছে বাচ্চা যখন ঘুমায়, আমরা বিশেষ করে একটা জিনিস ফোকাস করতে চাই যে বাচ্চা যখন ঘুমায় তার পিঠের দিকটা কিন্তু ঘেমে যায়, এই ঘামটা আবার শুকিয়ে কিন্তু মুছে দিতে হবে আমার মনে হয় বারবার। এটা রাতের বেলা হোক দিনের বেলা হোক, পাতলা পোশাক পরানো, একটু কমফোর্টেবল সুতির কাপড়, এবং আমি বলি কি এখন খালি গায়ে রাখাই ভালো, যাতে ওই এটা হয় হিটটা। আর তাদের মাথা, ওদের মাথা তো আরো বেশি, মাথা বেশি ঘামে বেশি। এছাড়াও যেটা হচ্ছে আপনার, এবং যারা ব্রেস্টফিড করাচ্ছে মারা আবার ঠান্ডা লাগলেও তো বাচ্চাদের লেগে যায়, তাহলে মাদেরকেও তো এটা যে একদম ছোঁয়াচে এমন কিছু না, ওরা ব্রেস্টফিড করাতে পারবে, কিন্তু একটু ইয়ে করে একটু সাবধানে চললে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা ওই বাইরে যাওয়ার ব্যাপারটা আমি বারবার করে বলছিলাম যে বাইরে যদি যেতেই হয় এখন একটু ঘোরাঘুরিটা কম করাই ভালো। আমরা যেহেতু কোভিডের মধ্যে একটু কিছুদিন নিয়েছিলাম, এখন যেহেতু এই মাস পর্যন্ত আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, আমরা একটু বাসায় স্টে করব। আর বাসায় যদি আমরা যারা বড়রা যারা বের হচ্ছি তারা যাতে একটু শেড, এবং যারা কর্মজীবী যারা আছেন তাদের প্রতি একটু ইয়ে থাকবে, অনুরোধ থাকবে 1 ঘন্টা কাজ করার পরে 10 মিনিট একটু রেস্ট নেবে, একটু পানি খাবে, তারপর 1 ঘন্টা আবার কাজ করবে। এইভাবে যদি আমরা কিন্তু হেলথটা অনেকটা ইয়ে রাখতে পারি, আমাদের সজীবতাটা বজায় রাখতে পারি। তাছাড়া যে শুধু খাবার স্যালাইন খেতে হবে এমন কোনো কথা নেই, আমরা গুড়ের পানির সাথে সামান্য লবণ মিশিয়ে পানি খেয়ে ফেলতে পারি। এবং এটা কিন্তু ডিহাইড্রেশনটা মেইন কথা হচ্ছে, আমার যদি পানি শূন্যতাটা আমি ইয়ে করি তাহলে কিন্তু হিট স্ট্রোকের কথা যেটা আমরা জানি সেটাও কিন্তু প্রিভেন্ট করা যাবে। ধন্যবাদ। শালম স্যার, আমরা শেষের দিকে চলে আসছি, আপনি যদি কিছু অ্যাড করতে চান এখানে। না, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের উন্নয়ন বাড়াতে হবে, এগুলি আমরা বন্ধ করতে পারবো না। না করতে পারলে আমাদের এই ওয়েদারের সাথে অ্যাডাপ্টেশনে যেতে হবে, যা যা করণীয় তাই করতে হবে। আমরা যে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিচ্ছে তাদেরকে আরও যদি কোনো নির্দেশনা দিতে হয় সেটা দিয়ে, শিক্ষা মন্ত্রণালয় যা করার করেছে তাদের বন্ধ করে দেবে, গ্রীষ্মকালীন ছুটিটা চেঞ্জ করে দেবে, যে সময় হয় সেটা। বর্ষাকালে আমাদের দেশ পানিতে তলিয়ে যায় অনেক সময়, তাই না? এখন সেটার ভিতরে তো আমরা বসবাস করতে হবে, আমরা কিভাবে বসবাসযোগ্য করতে পারবো সেইটাই আমাদের চেষ্টা করতে হবে। এবং এভাবে যদি আমরা আগাতে পারি তাহলেই আমাদের উন্নয়নের কোনো বাধা হবে না,
এবং দেশ উন্নয়নের পথে চলে যাবে। আপনারা মেট্রো রেলের কথা বলেছেন, এটি ঠিক। মেট্রো রেল যদি আরও কিছু বানানো যায় তাহলে আরও ভালো হবে। আমার ফুয়েলের যে আমরা যে গাড়ি চালাতে সেটা অনেক কার্বন এমিশনের জায়গায় কমে যাবে। এগুলি আমরা করতে পারবো, হয়তো ভবিষ্যৎ আমাদের আরও উন্নতি হবে সে আশা করি। আমরা এখনও কাজ করতেছি, আমরা বেঁচে আছি। ভবিষ্যতেও যারা আসবে নতুন প্রজন্ম তারাও নূতন নূতন জিনিস শিখে আমাদেরকে বসবাসযোগ্য একটা অবস্থান তৈরি করে এই ছোট জায়গায় অসংখ্য অনেক লোক একটু জায়গার ভিতরে খাদ্য উৎপাদন কেন বাড়াতে হচ্ছে? আমাদের 18 কোটি লোককে খাওয়াতে হবে, তো আমরা খাওয়াইতে হলে তো আমাদেরকে খাদ্য উৎপাদন বাড়াতে হলে আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করি, এ সমস্ত করতে হচ্ছে। সেটা আমাদের কতটুকু মিনিমাইজ করে আমরা সব সাবধানতা অবলম্বন করে সবকিছু করতে পারে, সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। এটাই আমরা আশা করছি, এটাই আমাদের জনগণেরও প্রত্যাশা। তারাও হয়তো চেষ্টা করবে, আমরা আশা করব গভর্নমেন্টও চেষ্টা করবে। এটাই আমাদের আর এই তাপমাত্রার ব্যাপারে কোনো কিছু আমাদের হাতে নেই। এটা যখন বাড়বে, বৃষ্টি হইলে কমবে, এটা তো স্বাভাবিকভাবে কথা। কিন্তু একটানা বাড়লে আমাদের করণীয়টা কি, সেইটা হইলে ইম্পর্টেন্ট। একটানা বাড়লে আমরা যে ডাক্তার সাহেব যেটা বললেন এগুলি করতে হবে। করলে আমাদের ধরেন 1 মাস, সারা বছরে যদি 1 মাস আমরা কাজ কম করি তাতে আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। কোভিডের সময় আমরা টিকেছিলাম, তাই না? আমরা 6 মাস কিছুই করি নাই। তাহলে এটাও আমরা মোকাবেলা করতে পারবো যদি সম্মিলিতভাবে আমরা সবকিছু প্ল্যান করে করি। জি, ধন্যবাদ স্যার। আপনি যদি একটু শেষ কিছু বলেন। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের রোল মডেলের কথা বলবো। আমরা একসময় ছিলাম দুর্যোগে নাজুক, তারপরে আমাদের কিন্তু এখানে আমাদের প্যারাডাইম শিফট হয়েছে। আমরা দেখি যে একসময় ছিল আমাদের রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, মানে দুর্যোগ হওয়ার পরে আমরা রিলিফ দিতাম। তারপরে হয়েছে প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেলে আমরা দেখি যে দুর্যোগের প্রস্তুতি আছে, দুর্যোগের উপশম করা আছে এবং দুর্যোগ ঝুঁকি নিরসন করা। এই যে সাইকেল যেটা আমরা বলছি, এটা একটা নতুন একটা অ্যাপ্রোচ আমরা বলতে পারি। এবং এর মাধ্যমে কিন্তু দুর্যোগে শুধু নাজুকতা থেকে আমরা বের হয়ে আসিনি, মানে দুর্যোগকে এখন আমরা রেজিলিয়েন্স, দুর্যোগকে আমরা এখন এটাকে মানে আমরা প্রতিবাদ করছি এবং একইভাবে আমরা টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার দিকে আমরা ঝুঁকে পড়েছি কিন্তু। এবং সরকারের এই 2041 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান প্লাস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা 2030 পর্যন্ত আছে, এবং 2041 আমাদের যে উন্নত বিশ্বে যে আমরা উত্তরণ হব, যেটা এই মুহূর্তে আমরা যে উন্নয়নশীল বিশ্বে যে গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি 2026 সালে, এই সব কিছু মিলে কিন্তু সমন্বিত পরিকল্পনার মাধ্যমে একদিকে কৃষি উৎপাদন, অর্থনৈতিক উৎপাদন প্রভৃতি, এবং তার পাশাপাশি আমাদের টেকসই নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের টেকসই ভূমিকা আমরা পালন করব। এবং সরকার সেদিকে এগোচ্ছে এবং সাধারণ মানুষকে নিয়েই আমরা মনে করি যে আমরা এই সম্মিলিতভাবে আমরা দুর্যোগ প্রস্তুত করতে, মানে দুর্যোগের মোকাবেলা করতে পারব। ধন্যবাদ স্যার। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন, ডাক্তার রিজওয়ানুল আহসান বিপুল এবং মোহাম্মদ শাহ আলম, আপনাদের তিনজনকেই ধন্যবাদ এখানে সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন আজকে আমরা করলাম। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করার আগে আমি একটু বলতে চাই যে আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় সবাই যদি ফলো করে প্রতিদিনের লাইফে, এখন এই মুহূর্তে যখন আমরা হিট ওয়েভ ফেস করছি, আমি কয়েকটা একটু মেনশন করবো। যেরকম প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরকে 2.5 থেকে 3 লিটার বিশুদ্ধ পানি পান করতে বলা হয়েছে। রাস্তার খাবার এবং পানীয় পরিহার করতে বলা হয়েছে। ছায়াতে মাঝে মাঝে অবস্থান নিতে বলা হয়েছে। যারা বাইরে কাজ করেন তাদের জন্য তো আরও বেশি। প্রয়োজনে একবারের বেশি গোসল করা, হালকা মানে লাইট কালার্স বলা হয়েছে, এবং কমফোর্টেবল কাপড় পরিহার পড়া। এবং এছাড়াও যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত যদি পরামর্শ দরকার হয় তাহলে একটা নাম্বার দেওয়া হয়েছে, যেখানে ফোন করলে সেই স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। এটা হচ্ছে 16263। সবাই সুস্থ থাকবেন এবং একটু বেশি সচেতন থাকবেন। শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।